শোবার ঘরে গিয়ে ওর কথা মতো গুলি ভরে নিলাম। ফিরে এসে দেখি খাবার টেবিল সাফ হয়ে গিয়েছে। হোমস ওর প্রিয়তম বেহালা নিয়ে ঘষা মাজা করতে বসেছে। আমি ঢুকতেই বলল, ষড়যন্ত্র গভীর হচ্ছে। আমার আমেরিকান টেলিগ্রামের জবাব পেলাম এইমাত্র। এই মামলা সম্বন্ধে আমার ধারণাই সত্যি। কি ধারণা? সাগ্রহে জিজ্ঞাসা করলাম আমি। নতুন তার লাগালে বেহালাটার বাজনাটা আরো খুলবে। পিস্তলটা পকেটে রাখো। লোকটা এলে সাধারণভাবে কথাবার্তা বলবে। বাকি যা করার আমি করব। কটমট করে চেয়ে ভয় পাইয়ে দিও না। এখন তো 8টা বাজে। ঘড়ি দেখে বললাম আমি। হ্যাঁ, মিনিট কয়েকের মধ্যেই সে এলো বলে। দরজাটা একটু খোলো। ওইটুকুতেই হবে। চাবিটা ভেতরে রাখো। ধন্যবাদ। এই বইটা গতকাল হঠাৎ পেয়ে গেলাম স্টলে। অদ্ভুত বই, ভীষণ পুরনো। 1642 সালে পোল্যান্ডের লাজে ল্যাটিন ভাষায় ছাপা। বাদামি মলাটে বাঁধানো খুদে এই বই যখন ছাপার হরফে প্রথম বেরোয়, চার্লসের মাথা তখনও খাড়া ঘাড়ের ওপর। কে চেপেছে? ফিলিপ দ্য ক্রয়। পুস্তানিতে ফিকে কালি দিয়ে একটা নামও লেখা দেখতে পাচ্ছি, উইলিয়াম হোয়াইট। লোকটা কে বুঝতে পারছি না। 17 শতাব্দীর অনধিকার চর্চাকারী কোনো আইনবিদ হতে পারে। লেখার মধ্যে আইনের প্যাচ আছে। এসে গেছে আমাদের লোক। কথা শেষ না হতেই ঢং ঢং শব্দ করে বেশ জোরে ঘন্টা বেজে উঠল একতলায়। নিঃশব্দে উঠে দাঁড়ালো শার্লক হোমস। চেয়ারটা সরিয়ে নিয়ে গেল দরজার দিকে। হল ঘরে পরিচারিকার পায়ের আওয়াজ পেলাম। খট করে ল্যাচ খোলার শব্দ ভেসে এলো। ডক্টর ওয়াটসন এখানে থাকেন? সুস্পষ্ট কিন্তু কর্কশ কণ্ঠে উচ্চারিত হলো প্রশ্নটা। পরিচারিকার উত্তর শুনে দেখতে পেলাম না। দরজাটা বন্ধ হয়ে গেল। কে যেন মচমচ শব্দে উঠে এলো সিঁড়ি বেয়ে। অনিশ্চিত পদক্ষেপ, পা ঘষতে ঘষতে চলার মতো। কান খাড়া করে শুনতে শুনতে অবাক হলো হোমস। বিস্ময়ের ঢেউ বয়ে গেল চোখ মুখের ওপর দিয়ে। গলিপথ বেয়ে পদশব্দ আস্তে আস্তে পৌঁছলো দরজার সামনে। আলতোভাবে কে যেন টোকা মারল দরজায়। ভেতরে আসুন, চেঁচিয়ে বললাম। ঘরে ঢুকলো একজন অতি বৃদ্ধা, জরাজীর্ণ, বলিরেখা পরিচিত ভদ্র মহিলা। যার প্রতীক্ষায় বসে থাকা সেই ভয়ঙ্কর দুর্দান্ত ব্যক্তিটি নয়। ঘরের জোরালো আলোয় যেন চোখ ধাঁধিয়ে গেছে বুড়ির। এমনইভাবে সৌজন্য বর্ষণটা কোনো মতে সেরে নিয়ে ঘোলাটে চোখে পিটপিট করে চেয়ে রইল আমাদের দিকে এবং নার্ভাস কাপা আঙুলে হাতড়াতে লাগলো নিজের পকেট। বন্ধুবরের দিকে চেয়ে দেখি মুখটি ভীষণ নিরাশ করে তুলেছে। অগত্যা নিজের মুখের ভাব ঠিকঠাক রাখার চেষ্টায় ব্যাপৃত হলাম। পকেট থেকে সান্ধ্য দৈনিক টেনে বের করে বিজ্ঞাপনটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বুড়ি বলল, এসেছে এই বিজ্ঞাপনটা পড়ে। আরেক দফা সৌজন্য বর্ষণ করে ব্রিক্সটন রোডে একটা সোনার বিয়ের আংটি পাওয়া গেছে। আংটিটি আমার মেয়ে স্যালির। 12 মাস আগে বিয়ে হয়েছিল ইউনিয়ন জাহাজের ভান্ডারির সাথে। জামাই আমার এমনিতে ভালো, কিন্তু পেটে মদ পড়লে অন্য মানুষ। কাল রাতে স্যালি সার্কাস দেখতে গিয়ে এই আংটিটা, বললাম আমি। জয় সৃষ্টিকর্তা। ঘুমিয়ে বাঁচবে আজকে স্যালি। হ্যাঁ, এই সেই আংটি। আপনার ঠিকানা? পেন্সিল তুলে নিয়ে বললাম, 13 নম্বর ডানকান স্ট্রিটে, হাউন্ডস বিচ। এখান থেকে বেশ দূরে। আচমকা তীক্ষ্ণ গলায় বলল শার্লক হোমস, সার্কাস আর হাউন্ডস বিচের মাঝামাঝি রাস্তা তো ব্রিক্সটন রোডে নয়। ঘুরে দাঁড়িয়ে রক্ত বলয় ঘেরা ছোট চোখে হোমসকে নিরীক্ষণ করে বুড়ি বলল, ইনি আমার ঠিকানা জানতে চেয়েছিলেন। স্যালি থাকে 3 নম্বর নেফিল্ড প্লেস, পেকহ্যাম। আপনার নাম? সয়ার। স্যালি নাম ডেনিস, টম ডেনিসকে বিয়ে করার পর। ছেলে ভালো, চটপটে, পরিচ্ছন্ন। যতক্ষণ সমুদ্রে থাকে ততক্ষণ। ওরকম ভান্ডারি সব জাহাজে পাওয়া যায় না, কিন্তু ডাঙায় এলেই মেয়েদের আর মদের পাল্লায় পড়ে। হোমসের ইঙ্গিত লক্ষ্য করলাম। আংটি বাড়িয়ে দিয়ে বললাম, নিন আপনার জিনিস। মিসেস সয়ার, এই আংটি আপনার মেয়েরই। আসল লোকের হাতে ফিরিয়ে দিতে পেরে খুশি হলাম। বিড়বিড় করে বিস্তর আশীর্বাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আংটিটা কাগজে মুড়ে পকেটে রাখলো বুড়ি। পা ঘষে ঘষে বেরিয়ে গেল ঘর থেকে।
বেরোতে না বেরোতেই তড়াক করে দাঁড়িয়ে উঠল শার্লক হোমস। ছুটে গেল নিজের ঘরে, গলা বন্ধ আর আলস্টার চাপিয়ে ফিরে এলো সেকেন্ড পরেই। দ্রুত কণ্ঠে বলল, পিছু নিতে হবে দেখছি। বুড়ি নিশ্চয়ই খুনির শ্যাগাত। পেছনে পেছনে গেলেই খুনিদের দেখা পাবো। আমার জন্য অপেক্ষা করো। বুড়ি সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর হলঘরে দরজা বন্ধ না হতেই হুড়মুড় করে নেমে এলো শার্লক হোমস। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম বুড়ি পা টেনে টেনে চলেছে ওদিকের ফুটপাত দিয়ে। পেছনে কিছু দূর আঠার মতো লেগে রইল আমার বন্ধুরই। মনে মনে বললাম, হয় ওর থিওরি আগাগোড়া ভুল, আর না হয় রহস্যের নাভিকেন্দ্রে যাওয়ার অভিযান এইবার শুরু হলো। আমাকে প্রতীক্ষা করতে না বললেও চলত। নৈশ অ্যাডভেঞ্চারের পরিণাম না শোনা পর্যন্ত ঘুম আমার পক্ষে অসম্ভব। ও বেরোলো 9টার দিকে। কখন ফিরবে জানি না। তা সত্ত্বেও গ্যাট হয়ে বসে পাইপ টানতে লাগলাম আর হেনরি মার্জারের বই পড়তে লাগলাম। 10টা বাজলো। পায়ের আওয়াজ শুনে বুঝলাম শুতে গেল পরিচারিকা। 11টায় শুনলাম বাড়িওয়ালির ভারী কি পদধ্বনি। আমার দরজার সামনে দিয়ে গেল শোবার ঘরের দিকে। 12টা বাজতে যখন কয়েক মিনিট বাকি, ল্যাচে চাবি ঘোরানোর তীক্ষ্ণ শব্দ ভেসে এলো ওপরে। ঘরে ঢুকতেই হোমসের মুখ দেখে বুঝলাম সফল হয়নি অভিযান। নৈরাশ্য আর কৌতুকের মধ্যে লড়াই লেগেছে মুখকে পুরোপুরি দখলে রাখার। হঠাৎ শেষকালে জিতে গেল কৌতুক। বিষম মজায় প্রাণ খুলে অট্ট হেসে পড়ল শার্লক হোমস। চেয়ারে ধপাস করে বসে পড়ল। বলল, মরে গেলেও এ খবর স্কটল্যান্ড ইয়ার্ডের কানে তুলতে পারবো না। ওদের এত টিটকেরি গিয়েছি যে এই একটা সুযোগ পেলে সুদে আসলে উসুল করে নিবে। আমি হাসছি, কেননা আমি জানি শেষ পর্যন্ত আমি জিতবই। কি হয়েছে বলবে তো? বলতে গেলে আমার কেচ্ছায় আমাকে বলতে হয়। তাতে অবশ্য পরোয়া করি না। ওই যে প্রাণীটা বিদেয় হলো এই ঘর থেকে, কিছু দূর যাওয়ার পর এমন খোঁড়াতে লাগলো যে বুঝলাম পায়ের পাতায় ঘা হয়ে গিয়েছে। শেষকালে আর হাঁটতে না পেরে হাতছানি দিয়ে দাঁড় করালো একটা 4 চাকার চলন্ত ঘোড়ার গাড়ি। আমি ঠিক পাশটিতে গিয়ে কানখাড়া করলাম কোচওয়ানকে কোথায় যেতে বলল শোনার জন্য। অবশ্য তার দরকার ছিল না। ঠিকানাটা এত জোরে বলল বুড়ি যে ওপাশের ফুটপাত থেকেও নিশ্চয়ই শোনা গিয়েছিল। 13 নম্বর ডানকান স্ট্রিট, হাউন্ডস ডিচে চলো। বুড়ি তাহলে সত্যিই বলেছে। ভেতরে উঠে বসতেই আমি জায়গা করে নিলাম পেছনে। এটা একটা আর্ট, সব ডিটেকটিভের রপ্ত হওয়া উচিত। গন্তব্যস্থানে না পৌঁছানো পর্যন্ত একবারও লাগাম টান দিল না কোচওয়ান। ঊর্ধ্বশ্বাসে গেল ডানকান স্ট্রিটে। 13 নম্বর দরজা আসার আগেই টুপ করে নেমে পড়লাম আমি গাড়ির পেছন থেকে। তারপর গজেন্দ্র গমনে হেঁটে গেলাম পথটা। লাফিয়ে নেমে দরজা খুলে ধরল কোচওয়ান। দূর থেকেই দেখলাম ভেতরের লোকের বাইরে আসার প্রত্যাশায় দাঁড়িয়ে আছে তো আছেই, কিন্তু কেউ এলো না বাইরে। কাছাকাছি গিয়ে দেখলাম পাগলের মতো হাতড়াচ্ছে শূন্য গাড়ির আসন, আর এমন সব বাছা বাছা খিস্তি যাচ্ছে যা জীবনে আমি শুনিনি। প্যাসেঞ্জারের টিকি দেখা যাচ্ছে না, সে যে গাড়ির ভেতরে এসেছে এমন কোনো চিহ্নও নেই। ভাড়া পেতে এখন বেশ কিছু দিন সবুর করতে হবে কোচওয়ান বেচারাকে। 13 নম্বর বাড়ির মধ্যে খোঁজ নিয়ে জানলাম সয়ার বা ডেনিস বলে কেউ কস্মিনকালেই কখনো সেখানে থাকেনি। বাড়ির মালিক একজন মান্যগণ্য ব্যবসাদার। ঘরের দেয়ালে কাগজ সাটার কারবার আছে। সবিস্ময়ে বললাম, বলছো কি? ওই রকম একটা থুতথুরে সনের বুড়ি চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে গেল, অথচ তোমার বা কোচওয়ানের চোখে পড়ল না? থুতথুরে বুড়ির কাঁথায় আগুন, খ্যাক করে উঠল শার্লক হোমস। বুড়ি বলে যাকে ভেবেছি আসলে সে বুড়িই নয়, জোয়ান ছোড়া এবং পাক্কা অভিনেতা। ছদ্মবেশটি নিয়েছিল কি সাংঘাতিক, জবাব নেই। ও দেখেছে আমি পিছু নিয়েছি, তাই শটগান দিয়েছে এভাবে। এতেই বোঝা গেল লোকটাকে যতটা নিঃসঙ্গ ভেবেছিলাম ততটা সে নয়, তার সঙ্গী সাথী আছে। এমন সঙ্গী যারা দরকার মতো বিরাট ঝুঁকিও নিতে পারে তার জন্য। ডাক্তার, বড্ড কাহিল দেখাচ্ছে তোমাকে, যাও এবার শুয়ে পড়ো। সত্যি বড্ড ক্লান্তি বোধ করছিলাম, তাই ওর হুকুম শিরোধার্য করলাম। সধুম আগুনের সামনে বন্ধুবরকে বসিয়ে রেখে চলে গেলাম শোবার ঘরে। অনেক রাত পর্যন্ত ঘুমের ঘরেও শুনলাম বেহালার তরে ছড়ি টানছে হোমস। নিচু গ্রামে বাজাচ্ছে বড় বিষণ্ণ সুর। বুঝলাম অদ্ভুত সমস্যার এখনও নিমগ্ন রয়েছে শার্লক হোমস।